রেডি? আসসালামু আলাইকুম। সবাইকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আপনারা যারা এই লাইভটি দেখতেছেন, দয়া করে সবাই এটা শেয়ার করে দিবেন যেন আজকের কথাগুলা সবাই শুনতে পায়, এই মেসেজগুলো যেন সবার কাছে চলে যায়। আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটো মিটিং করি। একটি হচ্ছে আইআইএফসি, অর্থ মন্ত্রণালয়ের একটি সংস্থা, যাদেরকে এই সারা বাংলাদেশের অবহেলিত মানুষের, আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দূর করার জন্য সরকার দায়িত্ব দিচ্ছে। ওই প্রতিষ্ঠানের সাথে আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেই মিটিংয়ের বিস্তারিত এবং আমাদের সংস্কার কমিশনের প্রধান সুলতান স্যারের সাথে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ, সরকার আন্দোলনের পরে সরকার আমাদেরকে নিয়ে কী ভাবতেছে এবং আমাদের পরিপত্র নিয়ে কী ভাবতেছে, ঠিকাদার বাতিলের নিয়ে কী ভাবতেছে, সেটা আজকে আমরা সুলতান স্যারের কাছ থেকে জানতে পারলাম। সেই বিষয়ে আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথমে আমি বলি, আমাদের একটু আগে যে আমাদের যে টিমটা দেখতেছেন, কেন্দ্রীয় কমিটির যারা সদস্য, নেতৃবৃন্দ, আমরা একটু আগে স্যারের সাথে আলাপ করি, কথা বলি। স্যার আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন যে সারা বাংলাদেশে আমাদের দাবিগুলো নিয়ে যখন আমরা কথা বলেছি, একটি পক্ষ, সেই পক্ষটি হচ্ছে আমলা, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, তারা আমাদের দাবিগুলোর বিপক্ষে ছিলেন। কিন্তু বর্তমানে আমরা টেবিলে বসে বসে আন্দোলন করে করে এটা এই আমলাদের, সচিবালয় যতগুলো আমলা আছে, যতগুলো মন্ত্রণালয় আছে, সব মন্ত্রণালয়ের সচিব, সহকারী সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব, তাদের ভিতরে একটা জিনিস আমরা পরিবর্তন আনতে পারছি। সেটা হচ্ছে আজকে সেটা আমরা সুলতান স্যারের কাছ থেকে শুনতে পারছি যে প্রতিটি মন্ত্রণালয়ের প্রতিটি সচিব এবং প্রতিটি আমলা কর্মকর্তা তারা এই দাবির পক্ষে, এই দাবির পক্ষে তারা একটি বাক্য বর্তমানে প্রকাশ করতেছেন, বলতেছেন সব জায়গায় টেবিলে যে না, এই ঠিকাদার পন্থা চলতে পারে না, এটা পরিবর্তন করতে হবে, এই দাবিটা যৌক্তিক। এটা আমাদের জন্য সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমরা এদেরকে আমাদের পক্ষে আনতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক রক্ত জড়াইতে হয়েছে। এখন আসেন, তারা আমাদের যখন পক্ষে দাঁড়িয়েছে, এই সুযোগ আমরা এই ঠিকাদার পন্থা বাতিলের কিভাবে করব সে চিন্তা। সুলতান স্যার অলরেডি বলে দিয়েছেন নভেম্বর ডিসেম্বরের মধ্যে কমিটির মাধ্যমে, যে কমিটি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়, সে কমিটির মাধ্যমে ইনশাআল্লাহ ঠিকাদার পন্থা বাতিলের সিদ্ধান্ত আসতে পারে। সেটা একদম ওনার কাছে যে তথ্য আছে এটা মোটামুটি শিওর। আমাদের দাবিগুলা দুইটা জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। একটি হচ্ছে সরকারের আমলারা বলে যে তো হাজার হাজার লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মীদের স্থায়ীকরণ করলে যে বাজেটের দরকার, সে বাজেটটা সরকারের কাছে নেই। দ্বিতীয়ত, এই আমলাদের কানে কিছু কিছু লোক কানে দিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, এই কারণে তাদেরকে স্থায়ীকরণ করা যাচ্ছে না। মূলত এই দুটো বিষয়ের কারণে আমাদের চাকরি স্থায়ীকরণের চিন্তা সরকার করতেছে না অথবা আমল নিচ্ছে না। কিন্তু এই সুলতান স্যার কিছু যুক্তিকতা দিয়ে দিছে যে সাকিব ভাই দুজন মিলে তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে একজন ঝাড়ুদার, একজন সুইপার কখনো রাজনীতিক শিকার হতে পারে না। সেই ক্ষেত্রে আমলারা যে কথাটা ইস্যু করে আমাদেরকে স্থায়ীকরণ থেকে বঞ্চিত করতেছে এবং যে বাজেট নাই, যে কথাটা নিয়ে আমাদের ঠিকাদার বাতিল করতেছে না, সেটা আজকে পরিষ্কার যে না,
আসলে শ্রমিক কখনো রাজনৈতিক ইস্যু হতে পারে না। আর এই যে স্থায়ীকরণের যে বাজেটটা তারা দেখাচ্ছে, সেই বাজেটটা তো সরকার দিবে না, সেই বাজেটটা কিন্তু শ্রমিকের বাজেট। শ্রমিক যে রাজস্ব দিচ্ছে, সেই রাজস্ব থেকে কিন্তু শ্রমিককে স্থায়ীকরণ করে ওই বাজেট থেকে শ্রমিককে বেতন দিতে পারে। কারণ এই লক্ষ লক্ষ যে যারা শ্রমিক আছে তারা হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে, রাজস্ব দেয়। তো সুতরাং সেখান থেকে সেই রাজস্ব ওই শ্রমিককে দিতে পারে। তো সুতরাং সেটা আমরা আশা করি সরকার সেটা বিবেচনা করবে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আমরা আজকে এই নির্বাচনের হয়তো 2 থেকে 3 মাস আছে, এই 3 মাসের ভিতরে আমাদের জন্য বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে কাজগুলো আসতেছে সরকারের পক্ষ থেকে, সবচেয়ে বড় যে সফলতাটা, সারা বাংলাদেশের যতগুলো আমলা আছে সবাই আমাদের যৌক্তিক দাবি বলে ঘোষণা দিয়েছেন। তো সুতরাং আশা করি এই যৌক্তিক দাবিগুলা যদি সরকারের কাছে প্রকাশ করে, এই আপনার উপস্থাপন করে এই আমলারা, তাহলে আশা করি আমরা সেই নভেম্বরের আগেই আমরা পরিপত্র হাতে পেয়ে যাব। আমরা এটা একটা অর্জন করেছি আন্দোলনের মাধ্যমে, টেবিলে বসে মাধ্যমে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সুলতান স্যার সাকিব ভাই আরও বলেছেন, আপনারা এক লাফে কখনো মাঠে অথবা এক লাফে আকাশে যেতে পারবেন না, লাফ দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ দিতে পারি, কিন্তু সরকারকে চিন্তা করতে হবে, অর্থ মন্ত্রণালয় চিন্তা করতে হবে আমরা কোথায় চাকরি করি, আমাদের মর্যাদাটা কি আসলে শ্রমিক না কর্মচারী। আমরা এই সুলতান স্যার আরো একটি কথা বলেছেন, আসলে অর্থ মন্ত্রণালয় যে ভূমিকা, যে নীতিমালা করার যে ভূমিকা, এটা অর্থ মন্ত্রণালয়ের আসলে নিয়ম নাই। এটা এই নীতিমালা করার এখতিয়ার একমাত্র শ্রম মন্ত্রণালয়ের। কারণ শ্রমিক কথা বলবে শ্রম মন্ত্রণালয়ে গিয়ে, কারণ এই শ্রম মন্ত্রণালয় শ্রমিকের সাথে সুসম্পর্ক, অর্থ মন্ত্রণালয়ের সাথে কোনো সুসম্পর্ক নেই। কারণ অর্থ মন্ত্রণালয় যার দায়িত্বে আছেন তারা এসি রুমে বসে থাকে, ওখান থেকে বের হয়ে শ্রমিকের সাথে কথা বলার সুযোগ তাদের নেই। তো সুতরাং অর্থ মন্ত্রণালয় বুঝবে না আমার শ্রমিকের বেতন কত পায়, শ্রমিক চাকরি আছে কি না, কর্মচারীর এই ঠিকাদারে আপনার কিভাবে চাকরি করাচ্ছে, কিভাবে বেতন দিচ্ছে, এটা অর্থ মন্ত্রণালয় খোঁজ রাখে না। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে অর্থ দিয়ে দিবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে 1600 কর্মচারী আছে, সেখানে লাগবে 5 কোটি টাকা বছরে এই যে আউটসোর্সিংয়ের বেতন দিতে। এটা হলো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। এই 5 কোটি টাকা দিয়ে দিবে বাংলাদেশ ব্যাংকে এমডিকে অথবা গভর্নরকে, বলে দিবে যে আপনি 5 কোটি টাকা দিয়া এই 1600 মানুষের বেতন পরিশোধ করেন। কীভাবে করবেন সেটা আমি জানি না, এটা অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ার। কিন্তু আমার শ্রমিক বেতন পাচ্ছে কিনা, আমার শ্রমিক অবহেলিত কিনা, আমাদের শ্রমিক বৈষম্যের শিকার কিনা, আমার শ্রমিকের চাকরির নিশ্চয়তা আছে কিনা, শ্রমিকের চাকরির সুরক্ষা আছে কিনা, শ্রমিকের চাকরি কোনো যাচ্ছে কিনা, এটা একমাত্র এখতিয়ার শ্রম মন্ত্রণালয়ের। সেই সুবাদে এই শ্রম মন্ত্রণালয় নীতিমালা করার একমাত্র অধিকার রাখে, এর বাইরে আর কোনো মন্ত্রণালয় এই নীতিমালা করার এখতিয়ার রাখে না। আজকে এটা হলো আজকে আমাদের সুলতান স্যারের সাথে যে কথাগুলো আমরা বলে বুঝতে পারলাম, উনি যে আমাদেরকে যে মেসেজগুলো দিছে, আমরা নভেম্বর ডিসেম্বরের ভিতরেই আমরা সম্পূর্ণ যে দাবি দাবা দিয়ে আসছি, আশা করি সরকার সেগুলা সম্পূর্ণ আদায় করে আমাদের হাতে দিয়ে দিবে, এটা আমরা বিশ্বাস করি। এবং উনি সেই ব্যাপারেই ওনার কাছে যে মেসেজগুলো আছে উনি আমাদেরকে এই কথাগুলো আজকে বলছে। এখন আসেন 23 তারিখে যে অর্থ মন্ত্রণালয়ের যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে একটি কথা বলেছেন যে যতক্ষণ ঠিকাদার বাতিল না হবে, কমিটি রিপোর্ট না দিবে, এতক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের ঠিকাদারগুলা আইআইএফসির আন্ডারে থাকবে। সেই আইআইএফসির সাথে আজকে আমরা মিটিংয়ে বসছি, তাদের কথাগুলো শোনেন। তারা কি বলছে যে সরকার আমাদেরকে যে দায়িত্ব দিছে সেই পরিপূর্ণ পরিপত্র আমরা এখনো হাতে পাইনি, যে আমাদের কি কি দায়িত্ব আমরা পালন করতে পারবো, আউটসোর্সিং যারা কর্মচারী তাদেরকে কি আমরা দিতে পারবো, তাদের বৈষম্য কিভাবে দূর করতে পারবো, এবং ঠিকাদারকে আমরা কিভাবে শাস্তি দিতে পারবো, ঠিকাদারকে কিভাবে আমরা হ্যান্ডেল করব,
এই ধরনের নির্দেশনা আমরা এখনো পাইনি, কিন্তু সারা বাংলাদেশে যত আউটসোর্সিং কর্মচারী আছে তাদেরকে চাকরির নিশ্চয়তাটা আমরা দেওয়ার দায়িত্ব নিয়েছি। তো সুতরাং আইএফসিআই একটা পরিষ্কার কথা বলছে, তারা চাকরির নিশ্চয়তা 100% দিতে পারবে। সুতরাং তাদের আন্ডারে যখন চলে যাবে এই জিনিসটা, তখন কারো চাকরি আর যাবে না। এটা আজকে তারা শিওর করলো আমাদের সাথে। এটা হলো 1 নাম্বার। ঠিকাদার, যখন ঠিকাদার তাদের আন্ডারে চলে যাবে, তারা এই ব্যাপারটা এখনো জানে না। আমরা আজকে শিওর করলাম তাদেরকে যে না, হয়তো আপনাদের কাছে বলে নাই, কিন্তু 23 তারিখে মিটিংয়ে স্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সচিব যে যতক্ষণ ঠিকাদার বাতিল না হবে এতক্ষণ পর্যন্ত এই ঠিকাদারগুলোকে আইএফসি নিয়ন্ত্রণ করবে। তখন ওনারা বলে যে আমরা এই ধরনের কোনো পরিপত্র পাই নাই, আজ পাবেন, শীঘ্রই পাবেন। তাহলে যখন আপনারা এদেরকে হ্যান্ডেল করবেন, তাহলে আপনাদের কি ভূমিকা থাকবে সেই ভূমিকা আমরা জানতে হবে। আমরা ওইখানে তাদেরকে কিছু নির্দেশনা দিয়ে আসছি এবং কিছু প্রস্তাব দিয়ে আসছি যে আপনার কাছে যখন হ্যান্ডওভার করা হবে সারা বাংলাদেশের 1100-1200 ঠিকাদারের এই দায়িত্ব এবং এই আউটসোর্সিং কর্মচারীদের লক্ষ লক্ষ কর্মচারীদের ভাগ্য নির্ধারণ করার জন্য, বৈষম্য দূর করার জন্য যখন আপনার কাছে দায়িত্ব আসবে, আপনি কিভাবে দায়িত্ব পালন করবেন এবং আমার কর্মচারীরা চাকরির নিশ্চয়তা কিভাবে পাবে, তার বেতন কিভাবে পরিশোধ হবে, কত তারিখে পরিশোধ হবে এবং যতগুলো নীতিমালা অনুযায়ী কি কি সুবিধা বাস্তবায়ন করতে পারবেন এবং আপনারা পরিচালনা কিভাবে করবেন, এটার ডাটাবেস আমাদেরকে দিতে হবে। তো উনি বলছে আমরা একটু পরিপূর্ণ পরিপত্র পাওয়ার পরে, নির্দেশনা পাওয়ার পরে আমরা সম্পূর্ণ পরিকল্পনা কিভাবে এই সংস্থাকে, এই আউটসোর্সিংকে হ্যান্ডেল করা হবে এবং তাদের চাকরির নিশ্চয়তা কিভাবে দেওয়া হবে, তাদেরকে সুরক্ষা কিভাবে দেওয়া হবে, বেতন কত তারিখে পরিশোধ করা হবে এবং বাজেটগুলা কিভাবে করা হবে এবং যাদের বকেয়া বাকি আছে তাদের বকেয়াটা কিভাবে পরিশোধ করা হবে এবং যাদের চাকরিচ্যুত করা আছে 1781 জনের এবং 3034 জনের বকেয়া বাকি, টোটাল 4500, এদের ব্যাপারে কিভাবে ঠিকাদারের সাথে কথা বলে এটা নিশ্চিত করা যায়, সেই হিসাবে তারা যখন অর্থ মন্ত্রণালয় পরিপত্রভাবে তখন তারা এইভাবে সুনির্দিষ্টভাবে 100% যেন কোনো কর্মচারী আর এক চুল পরিমাণ অবহেলার শিকার না হয়, বৈষম্যের শিকার না হয়, চাকরিচ্যুত না হয়, বেতন বকেয়া বাকি না থাকে, চাকরির নিশ্চয়তা তারা এটা শতভাগভাবে পালন করবে। কিভাবে পালন করবে তারা সেটা পরিকল্পনা আমাদেরকে দিয়ে দিবে। আমরা সেই পরিকল্পনা যখন হাতে পাবো, পরবর্তী আমি আপনাদেরকে আমরা সরাসরি বলে দিব তারা কি কি পরিকল্পনা নিচ্ছে। যদি এই পরিকল্পনা কর্মচারী পক্ষে না আসে তাহলে আমরা ওই সংস্থার দরকার নাই, আমরা অর্থ মন্ত্রণালয়ে আবেদন করব ওই সংস্থাকে বাদ দেওয়ার জন্য। কারণ আমার কর্মচারী যদি বৈষম্য থেকে যায়, চাকরি যদি চলে যায়, যদি বেতন না পায়, তাহলে আমার ওই সংস্থার কোনো প্রয়োজন নাই। এর চেয়ে বেটার যদি সংস্থা থাকে, এর চেয়ে বেটার যদি কোনো পথ থাকে, তাহলে সেটা যেন অবলম্বন করে। কিন্তু আমাদের যে দাবি, আজকে সুলতান সাহেব বলছে, সাকিব ভাই বলছে, আমাদের যে দাবি এটা যৌক্তিক দাবি, এটা আমাকে আপনাকে মিলে এবং এটাই বাস্তবায়ন করতে হবে, এক দফা দাবি। এবং সেটা যুক্তিকের পক্ষে একমাত্র আজকে সারা বাংলাদেশের যত আমলা আছে, যত সচিব আছে, যত সরকারি কর্মকর্তা আছে, সবাই আজকে একটা লাইনে দাঁড়িয়েছে যে না, আউটসোর্সিংয়ের যে দাবি এটা যৌক্তিক দাবি, এটা বাস্তবায়ন করতে হবে। কখনো এক প্রতিষ্ঠানে 3টা নিয়ম চলতে পারে না এবং ঠিকাদার থাকতে পারে না। এটা একদম যে আইন করা হয়েছে সেই আইন একদম এটা বেমানান এবং অযৌক্তিক। সুতরাং এদের দাবি যৌক্তিক, এটা খুব শীঘ্রই বাতিল করতে হবে, এই সিদ্ধান্তে তারা পৌঁছেছে। তো সুতরাং সময়ের ব্যাপার এবং আমাদের ধৈর্যের ব্যাপার এবং রাস্তায় কিভাবে আমরা কর্মসূচি পালন করব সেই পরিকল্পনার ব্যাপার, টেবিলে এখন বর্তমানে কিভাবে আমরা আলোচনা করব সেই পরিকল্পনার ব্যাপার, এই সবগুলা বিষয় নিয়ে আমরা যেন এই 1 মাস ভিতরে সবগুলা কর্মসূচি সুন্দর করে পালন করতে পারি এবং আমরা প্রতিনিয়ত যেন সরকারের কাছে মেসেজ দিতে পারি, সরকার কখনো যেন ভুলে না যায়। কারণ আমাদের একটা প্লাস পয়েন্ট, আমরা আমাদের পক্ষে আছে, এটা আজকে স্পষ্ট সুলতান সাহেব বলে দিয়েছেন। তো সুতরাং সরকার ইচ্ছা করলো আমাদের এই দাবি কখনো ভুলুণ্ঠিত করতে পারবে না, কখনো এই অধিকার আমাদের দাবি না মানিয়ে সরকার সেটা কখনো বিদায় নিতে পারে না। তো সুতরাং আমরা একটি পক্ষকে অনেক কষ্ট করে
আমাদের পক্ষে নিয়ে এসেছি। তো সুতরাং ওই পক্ষ যখন আমাদের পক্ষে রায় দিছে, ইনশাআল্লাহ সরকার প্রধান সময়ের ব্যাপার, সেটা পরিপত্র জারি করার। প্রত্যেকটা প্রতিষ্ঠান 2 জন, প্রত্যেকটা জেলা 5 জন, অভিযোগ রেডি করে আমাদের হ্যাঁ, এখানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আপনারা অবশ্যই জানেন, অর্থ মন্ত্রণালয় যে কমিটি করতেছে, এর বাইরে আরেকটা কমিটি হবে, সেটা অভিযোগ সেল কমিটি। সেখানে আপনার যারা শ্রমিক নেতা, যারা নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সংগঠনের যারা সেক্রেটারি সভাপতি, তাদের অন্তর্ভুক্ত থাকবে এবং সেখানে নির্দেশনা থাকবে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে 2 জন, প্রত্যেক জেলা থেকে 5 জন অভিযোগ রেডি করে ওই সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছে, প্রথম সারির যে কোনো নেতা, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, যদি তাদেরকে আপনারা জমা দিতে পারবেন, ওই অভিযোগে স্পষ্ট লেখা থাকবে। তো সুতরাং সরকার যেটা নিচ্ছে আমলে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য সবচেয়ে বড় একটি বিষয়, কিন্তু সেটা অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে, আমাদেরকে টেবিলে থাকতে হবে, শান্তিপূর্ণভাবে আমাদের সবগুলোর লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা করব না। এই কারণে করব না যেন আমাদের বিশৃঙ্খলার কারণে সরকার যেটা পদক্ষেপ নিচ্ছে, সরকার যে পরিকল্পনা নিচ্ছে, আপনারা যে আমাদের পক্ষে যুক্তি দিছে, এটা যেন কখনো নষ্ট না হয় আমাদের বিশৃঙ্খলার কারণে, আমাদের ভুল সিদ্ধান্তের কারণে। তো সুতরাং সামনে নির্বাচন, এই নির্বাচনকে মাথায় রেখে আমাদের এর আগে আমাদের দাবিগুলা, পরিপত্রগুলা কীভাবে আদায় করা যায়, সেটা আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারকে জানিয়ে দিব। তো সুতরাং লড়াই সংগ্রাম চলবে, সমাবেশ চলবে, কিন্তু সেটা একটা লিমিটের মাধ্যমে। আমরা কখনো লিমিট ক্রস করব না, যে কারণে যদি আমাদের যে পরিকল্পনাগুলো সরকার যেটা নিচ্ছে, সেটা যেন কখনো নষ্ট না হয়। আমরা আগামীকাল হয়তো রোববার আরও কিছু আমাদের আপডেট আসবে, আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আসবে, সেগুলা আসার সাথে সাথেই এবং অর্থ মন্ত্রণালয়ের আমাদের এই প্রতিনিধির সাথে, উপসচিব, সেক্রেটারির সাথে যারা আলাপ হয়েছে, যে আমরা এই পরিপত্র ব্যাপারে, সেই ব্যাপারে আমাদের মাননীয় সভাপতি মহোদয় অবগত আছেন। উনি ওই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বলতে পারেন, ওটা পরে। আচ্ছা, ওটা আমরা পরে জানাবো আপনাদেরকে, আমরা আরেকটু শিওর হয়ে লই। কিন্তু আজকে এই পর্যন্ত আমাদের কাছে এই আপডেটগুলো আছে, আমরা এই তথ্যগুলো পাইছি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, অনুষ্ঠান, মিটিং করে। সুতরাং যেগুলা বলা হয়েছে সুলতান স্যার, এগুলাই বাস্তব, এবং আইআইএফসি যেগুলা বলছে এগুলাই বাস্তব। আমরা যেগুলো পেতে যাচ্ছি, এগুলো যেন আমাদের কোনো ভুল পরিকল্পনার কারণে যেন নষ্ট না হয়, এই হলো আমাদের আজকে তথ্য। এবং আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, সংগ্রাম, লড়াই সংগ্রাম শ্রমিকের নৈতিক অধিকার। একজন শ্রমিক জন্ম নিছে লড়াই করার জন্য। তো সুতরাং আমরা জানি না আসলে এই সংগ্রাম, এই লড়াই কখন শেষ হবে, কিন্তু আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার। আশা করি হয়তো এই লড়াই সংগ্রাম খুব দ্রুত সমাধান হবে, সমাপ্তি হবে। আমরা জাস্ট ফোকাস একটাই, আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করব। এর বাইরে কোনো উদ্দেশ্য আমাদের নাই, এর বাইরে কোনো স্বার্থ মহলের সাথে আমরা নেই। আর কোনো স্বার্থ মহল যদি আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করে, আমরা সেখানেও সজাগ থাকব। তো সুতরাং আমাদেরকে যেন কোনো প্রতিপক্ষ, কোনো কর্তৃপক্ষ, কোনো এই সংস্থা, কোনো এই ব্যক্তি যেন রাস্তায় নেমে আমাদের যে পরিকল্পনাগুলা যেন নষ্ট করতে না পারে, আমরা যেন ওই ভুল পথে পা না দিই। আমাদের শ্রমিকের পক্ষে সারা বাংলাদেশে যারা কথা বলতেছে, তাদের মধ্যে একজন হলে জুনায়েদ সাকি, আর একজন হচ্ছে সুলতান স্যার, আর একজন হচ্ছে শ্রম কমিশনের সদস্য আকলিমা আফা। তো সারা বাংলাদেশের যতগুলো সংগঠন, তাসলিমা আক্তার, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, আপনারা চিন্তা করে দেখবেন তারা তাদের জিনিস চিন্তা, কিভাবে নির্বাচন হবে, কিভাবে ক্ষমতা আসবে, কিভাবে এমপি হবে, কে মনোনয়ন পাবে। কিন্তু কোনো সংগঠন, কোনো রাজনৈতিক নেতা শ্রমিককে নিয়ে কথা বলে না। একমাত্র যদি বলে জুনায়েদ সাকি, একমাত্র যদি বলে সুলতান স্যার, ফিজিক্যালি মাঠে টেবিলে। তো সুতরাং তারা হচ্ছে আসলে প্রকৃত শ্রমিকের নেতা। তো সুতরাং আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমাদের যখন দায়িত্ব দিয়েছেন শ্রমিকের অধিকার আদায় করার জন্য, আমরা আমাদের
সাধ্যমতো চেষ্টা করব, যতক্ষণ অধিকার বাস্তবায়ন না হবে এতক্ষণ মাঠ ছাড়বো না, টেবিল ছাড়বো না। এবং আমলারা যারা আমাদের পক্ষে আজকে যুক্তি দিয়েছে, আমাদের পক্ষে এসেছে, এটা আমাদের জন্য অনেক বিষয়, অনেক বড় ব্যাপার। আশা করি আমরা এই শক্তি নিয়ে আমাদের পরিপত্র আমরা আদায় করতে পারবো। সবাইকে আজকের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই এই মেসেজগুলা সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। পরবর্তী যে আপডেটগুলো আসবে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র বিষয় নিয়ে, সেগুলো আমরা হয়তো কাল পরশু মেসেজ পাবো, পেলে আমরা পরবর্তী আবার আপনাদেরকে আপডেট দিব, জানিয়ে দিব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। সবাই সবার জায়গা থেকে শক্ত থাকবেন, মনোবল হারাবেন না। আমরা ভালো একটি জায়গায় আসি, ভালো একটি অবস্থানে আসি, এবং আমার ন্যায্য অধিকার দাবির যে পরিকল্পনা সরকার নিছে সেটা যেন আমরা নভেম্বরের ভিতরে আগে যেন আমরা পাই, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে হবে। ছোট ছোট কর্মসূচি, ছোট ছোট সমাবেশ, এগুলা হ্যাঁ বড় বড় বিনিময়, আমরা হয়তো বড় বিনিময় মহাসমাবেশ আবার করব, আবার হয়তো আমরা আন্দোলন হবো, কিন্তু সেটা হবে একদম পরিকল্পিতভাবে, এবং সেটার জন্য সবাই হয়তো আমরা আবার প্রস্তুত হতে হবে। তো সুতরাং আমরা কখনো কোনো জায়গা থেকে 1 ইঞ্চি আমরা পিছপা হব না। যে যেখানে বলার দরকার আমরা সেখানে বলবো, কারণ শ্রমিক যদি না বাঁচে দেশ বাঁচবে না, আর দেশ না বাঁচলে শ্রমিকও বাঁচবে না। তো দেশকে বাঁচাতে হবে, শ্রমিকেরও বাঁচাতে হবে, এই দুটার সাথে দুটা সম্পর্ক। এ কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সুলতান স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আইএএফসি ডাইরেক্টরকে, যারা আমাদেরকে সুন্দর অনেক তথ্য দিয়েছেন। সামনে আমরা আরও তথ্য পাবো, আশা করি আমরা সফলতা পাচ্ছি। সফলতা না পেলে পরবর্তী কি পাবো, কি করব, সেটা আমরা মাথায় রাখতেছি। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন, কখনো ভয় পাবেন না। ভুল একবার হয়, দ্বিতীয়বার হয় না। আমরা আর কখনো ভুল করব না, এটা একদম শিওর, আর কখনো ভুল করব না আমরা। তো সুতরাং আপনারা সেইভাবে প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আমরা যেন ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি যে পরিকল্পনা সরকার গ্রহণ করছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই মেসেজগুলা, এই শেয়ারগুলা সবাইকে জানিয়ে দিবেন, এবং সামনে যে তথ্যগুলো আসতেছে সেটা